হ্যালো বন্ধুরা, আজ আমরা করব প্র্যাকটিস সেট নাম্বার 10। আজকে সেটে 20টা অঙ্ক আছে। তো চলো ফটাফট শুরু করা যাক। 4 জন পুরুষ বা 6 জন মহিলা বা 10 জন বালক একটি কাজ 5 দিনে একটি কাজ করতে পারে। সেই কাজটি একটি দম্পতির অর্থ কি? দম্পতির অর্থ একজন পুরুষ একজন মহিলা, মানে স্বামী স্ত্রী, একজন দম্পতি এবং তাদের 5 জন ছেলেকে দেওয়া হলো। তারা কতদিনে কাজটি সম্পন্ন করবে? প্রথমে কি দেওয়া ছিল দেখো, 4 জন পুরুষের যে কাজ 5 দিন লাগে সেই কাজ করতে 6 জন মহিলা লাগে, মহিলাকে আমি এম ধরলাম, পুরুষকে পি। আবার সেই কাজ করতে 10 জন বালক লাগে। 4 জন পুরুষ সমান 6 জন মহিলা সমান 10 জন বালক। 2 দিয়ে কেটে নাও, 2 জন পুরুষ সমান 3 জন মহিলা সমান 5 জন বালক। এবার দেখো এই কাজটা আমরা কাকে দিয়ে করাতে হবে? একজন দম্পতির অর্থ কি? একজন পুরুষ করবে, একজন মহিলা করবে, এই হলো দম্পতি স্বামী স্ত্রী, আর 5 জন বালক করবে। তো তোমাকে কি করতে হবে? সবগুলোকেই হয় পুরুষে, নয় মহিলায়, নয় বালকে বের করে নিতে হবে। তুমি কিসে বের করবে তোমার ব্যাপার। ধরো আমি বালকে বের করব। কিসে বের করব? বালকে বের করব। তাহলে কতজন বালক ছিল আগের থেকে ছিল 5 জন বালক। আমি 5 বালক লিখলাম। একজন পুরুষকে আমাকে বালকে লিখতে হবে। বালকের সঙ্গে পুরুষের সম্পর্ক দেখো, 2 জন পুরুষ 5 জন বালকের সমান। 2 জন পুরুষ 5 জন বালক। তো শুধু পুরুষ বা একজন পুরুষ, এই 2 এর পাশে 5 এর কই যাবে? 2 এর সঙ্গে পি এর গুণ সম্পর্ক আছে, 2 যাবে নিচে। 5/2 বালক। তাহলে একজন পুরুষ মানে কত? একজন পুরুষ মানে 5/2 বালক। তাহলে একজন পুরুষ মানে 5/2 বালক। সেম ভাবে আমি করি, একটা মহিলাকে আমি বালকে আনি। 3টা মহিলা 5টা বালকের সমান। 3টা মহিলা সমান 5টা বালক। এই তিনটাকে এমটাকে এই পাশে রাখলাম, 3টাকে নিব 5 এর নিচে, তাহলে হয়ে যাবে 5/3 বালক। তার মানে কি পেলাম আমি? একটা মহিলা সমান সমান 5/3 বালক। একটা মহিলার আমি বদলে কত লিখবো? একটা মহিলার বদলে লিখবো 5/3 বালক। আগে থেকে কত ছিল? আগের থেকে ছিল 5টা বালক। এটাও বালক, এটাও বালক, এটাও বালক, সবগুলি বালক। যোগ করি, নিচে 2 আর 3 লসাগু কত হবে? 6। 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 3 5 15, প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে 2, 5 2 10। 5 এর নিচে 1 আছে, 1 দিয়ে 6কে ভাগ করলে 6, 5 6 30। আমি সব বালকে বের করলাম। তাহলে উপরে কত হবে? 30 10 40 15 55/6 জন বালক। এবার আমি M1D1 এর ফর্মুলা বসাবো, হয়ে যাবে। প্রথমে কি লিখি আমরা? M1 মানে লোক। প্রথমে লোক দেখো আমি লিখে নেই, M1D1 সমান সমান M2D2। M বলতে লোক। প্রথমে আমি কি কোন এককে বের করলাম? বালক। তো আমি প্রথমে বালকের দেখবো, কি দেখবো? 10 জন বালক 5 দিনে কাজ করে। তাহলে M1 হবে কত? 10 জন বালক 5 দিনে কাজ করে। M2 মানে কতজন বালক এবার কাজ করবে? 55/6। 55/6 জন বালক কত দিনে কাজ করবে সেটা তোমাকে বের করতে হবে। 5 দিয়ে 55 কাটো 11। তাহলে এই পাশে থাকলো 10/1, এই পাশে থাকলো 11x/6। তাহলে কি 11x কোনাকুনি গুণ করো, 11x ইজিক্যাল টু 6 10 60। x ইজিক্যাল টু 60/11 সমস্ত আনলে হবে নিচে 11, 5 11 55, বাকি রইল 5। 5 সমস্ত 5/11, 5 11 55 5 60, 5 সমস্ত 5/11। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। তারপর দেখো, তরুণ এবং বরুণের বর্তমান বয়সের অনুপাত 3:7। একজন ছিল তরুণ, একজন ছিল বরুণ। তাদের
বর্তমানের অনুপাত দেওয়া আছে কত, 3:7। লেখা আছে 4 বছর পরে বরুণের বয়স হবে 39। 4 বছর পরে 4 বছর পরে বরুণের বয়স 4 বছর পরে হবে কত, 39। ভাবো 4 বছর পরে বরুণের বয়স হবে 39, তাহলে বর্তমানে তার বয়স কত? বর্তমানে বয়স তার 4 বছর কম, মানে 35। বর্তমানে বয়স কত তার? বর্তমানে বয়স 35, তাই তো? এখন দেখো, মনে করো লেখা আছে কি 4 বছর পরে বরুণের বয়স হবে 39। 4 বছর পরে যদি হয় 39, তাহলে বর্তমানে কত? নিশ্চয়ই বর্তমানে 4 বছর কম আছে, কত আছে? 35 আছে। বর্তমানে 35, 4 বছর পরে হয়ে যাবে কত? 39। এবার দেখো বর্তমানে 7 মানে যদি 35 হয়, কয় গুণ হলো এদিকে? 5 7 35, 5 গুণ। সেম ভাবে এদিকে কয় গুণ হবে? এদিকে হবে 5 গুণ 3 5 15, তাই তো? তাহলে কি বের করলাম? বর্তমান তরুণের বয়স 15 বছর, বর্তমানে বরুণের বয়স 35 বছর। তোমাকে বের করতে হবে 4 বছর আগে তরুণের বয়স কত ছিল। দেখো বর্তমানে তরুণের বয়স কত? 15। 4 বছর আগে, 4 বছর আগে 4 বছর আরো কম ছিল নিশ্চয়ই। বর্তমানে যদি তরুণের বয়স 15 হয়, 4 বছর আগে তরুণের বয়স আরো 4 বছর কম ছিল। কত ছিল 4 বছর আগে? তাহলে 4 বছর আগে ছিল 11 বছর। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর। একটু রিসার্চ করে নেই। তবে দেখো এক স্কোয়ার থেকে শুরু করে এন স্কোয়ার পর্যন্ত, মানে কি প্রথম এন সংখ্যক, এটা দেখো কি লেখা আছে, এক স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে চলতে চলতে এন স্কোয়ার অব্দি সংখ্যার যোগফলের সূত্র দেওয়া আছে কত? যোগফলের সূত্র মানে মানে 1 থেকে শুরু করে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র দেওয়া আছে। কি? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এইভাবে চলতে 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 শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা এন। এইভাবে এই যে মনে করো 1 তার স্কোয়ার, 2 তার স্কোয়ার, 3 তার স্কোয়ার, 4 তার স্কোয়ার, 50 তার স্কোয়ার, এইভাবে পরপর কোনো সংখ্যার বর্গের সমষ্টি মানে স্কোয়ারের যোগফলের সূত্র দেওয়া আছে। কি দেখো সূত্র দেওয়া আছে n/6 ইন্টু n+1 ইন্টু 2n+1, তাই তো? তোমাকে কি এন বলতে কি? এন বলতে হইলো, এন এর অর্থ এই জায়গায় শেষ সংখ্যাটাকে ধরা হবে এন, শেষ সংখ্যা। এবার তোমাকে বের করতে হবে কি দেখো 10 স্কোয়ার থেকে শুরু করে 20 স্কোয়ার পর্যন্ত সংখ্যার যোগফল কত। 10 স্কোয়ার থেকে 20 স্কোয়ার পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো প্রথমে দেখো তুমি কি করবে, যে নিয়মটা দেওয়া আছে সেটা 1 থেকে শুরু হবে। যে নিয়ম দেওয়া আছে সেটা 1 থেকে শুরু হবে। তো তুমি কি করবে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এইভাবে করতে করতে তোমাকে শেষ কত বের করতে হবে? তোমাকে শেষ বের করতে হবে 20 স্কোয়ার। এইভাবে একটা বের করে নেবে। এবার দেখো তুমি 1 থেকে 20 বের করলে, তুমি 1 থেকে 20 বের করলে, কিন্তু তোমার দরকার তো 20, মানে 1 থেকে না, তোমার দরকার কত থেকে? 10 থেকে। আমি বের করলাম 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল, মানে বর্গের যোগফল, মানে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার যোগফল বের করলাম, কিন্তু আমার দরকার কত পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত? আমার দরকার 10 থেকে 20 পর্যন্ত, মানে আমার 1 থেকে 9 পর্যন্ত দরকারই তো নেই। 1 থেকে 9 পর্যন্ত দরকার নেই, তারপর 10 থেকে আবার 20 পর্যন্ত দরকার আছে, আবার কোনটুকু দরকার নেই? আমার 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আমার কোনো দরকার নেই। তাহলে আমি কি করব, 1 থেকে 20 যত হবে তার থেকে যদি আমি 1 থেকে 9টা বাদ দিয়ে দেই, ভাবো কি বললাম, 1 থেকে 20, তার থেকে যদি আমি 1 থেকে 9 বাদ দিয়ে দিই কি পাবো? আমি পাবো 10 থেকে 20, তাই তো? আমার তো উত্তরে 10 থেকে 20 দরকার। 1 থেকে 20, তার থেকে আমাকে বাদ দিতে হবে কি? তার থেকে আমাকে বাদ দিতে হবে 1 থেকে 9। দেখো 1 থেকে 20 থেকে যদি আমি 1 থেকে 9টা বাদ দিয়ে দিই, মানে আমার মনে করো 1 থেকে 20 অবধি সংখ্যা আছে,
তার থেকে আমি 9 অবধি সংখ্যা বা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা বাদ দিয়ে দিলাম, তাহলে আমি কি পাবো? 10 থেকে 20। আমার উত্তর 10 থেকে 20 দরকার, তাই তো? এবার শোনো, সূত্রটা আমি লিখি। n/6, n কত? n হলো 20, আর এই জায়গায় n কত? n হলো শেষ সংখ্যা 9। তাহলে n/6, n কত? n 20/6 ইন্টু n প্লাস 1, n প্লাস 1, n ছিল 20, 20 প্লাস 1 21 ইন্টু 2n প্লাস 1, n যদি 20 হয় 2n মানে 40 আর 1 এ 41। এবার সব আমি করি, n এর অর্থ 9, n/6, তারপরে কি n প্লাস 1, n যদি 9 হয় n প্লাস 1 10 হবে। আবার দেখো 2n প্লাস 1, n যদি 9 হয় তাহলে 2n মানে কত? 9 দোকান 18 আর 1 এ 19। এবার একটু আমি সলভটা করি। 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 10, 3 দিয়ে কাটো 7, এটাও সেম। 3 দিয়ে কাটো ও 3 দিয়ে কাটো 2, 3 দিয়ে কাটো 3, 2 দিয়ে 10 কাটো 5। গুণ করে লেখো ফটাফট। এদিকে হয় 7 41-এ 4 7 280, 287 আর 0 কত হয়? 287 আর একটা 0। এই জায়গায় কত হবে দেখো? 3 5 15, সঙ্গে 19 গুণ করো। 24, 15 আর 9, 24 আর 5 9 45, 24 240 আর 45 285। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই 2870 থেকে এই সংখ্যাটা 285 আমাকে বাদ দিতে হবে। আমাকে 2870 থেকে 285 বাদ দিতে হবে। 5 আর 9 8 3 2, 5 5 আছে 0, হাতের 1, 8 8 16 17 7, 17 7, হাতের 1, 5 1 6 2 8 2 2 5 8 5 2 5 8 5। আমাদের সঠিক উত্তর 2 5 8 5, অপশন নাম্বার বি। নেক্সট অঙ্ক দেখো। 2160 টাকা এ বি সি এর মধ্যে ভাগ করে দেওয়া হলো, যাতে এ এর বদলে আমি গুণ লিখলাম, এ এর 0.5, আমি একটু দশমিক তুলে লিখি। এ এর 0.5 মানে 5/10 সমান বি এর 0.6, মানে বি এর 0.6 অর্থ কি? 6/10 সমান সমান সি এর 0.75, 0.75 অর্থ কি? 75/100। তুমি কাটাকাটি করে নিতে পারো, এটা কাটো, উপরে নিচে কাটো। 1 2 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো 5, 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4। তাহলে দেখো আমার এ বি আর সি এর মানটাকে বের করে নেই। এবার দেখো এর সঙ্গে কত আছে? 1/2 গুণ সম্পর্কে আছে। গুণ সম্পর্কে থাকলে সেটা মান মানে ভ্যালু হতে হলে উল্টে যায়। যেরকম এর সঙ্গে কত আছে গুণ সম্পর্কে? 1/2, তাহলে এর অর্থ কত হয়ে যাবে? উল্টে যাবে, জাস্ট 2/1। বি এর সঙ্গে আছে 3/5, তাহলে বি এর ভ্যালু কি হবে? উল্টে যাবে, 5/3। সির সঙ্গে আছে 3/4, তাহলে এটাও কি হবে? জাস্ট উল্টে যাবে, কত হয়ে যাবে? 4/3। আমাকে কি নিচের সংখ্যাগুলো আমাকে সরাতে হবে, তো আমি নিচের সংখ্যা লসাগু করব। 3 3 এর লসাগু কত হয়? 3ই হয়। তো আমি সবগুলোকে 3 দিয়ে গুণ করব। কি জন্য গুণ করব? 3 দিয়ে নিচের সংখ্যা সরানোর জন্য। 3 3 কেটে দিলাম, 3 3 কেটে দিলাম, 3 2 6 5 4, 6 5 4। আমাকে সি এর ভাগ বের করতে হবে। আচ্ছা, আমার মোট ভাগ কত? আমার মোট ভাগ এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম বইয়ের। আমার মোট ভাগ কত? 6 4 10 5 15। আমার মোট ভাগ 15, বইয়ের মোট ভাগ কত? 2610। 15 অর্থ 2610, তাহলে একের অর্থ 2610/15। তো তোমাকে কত বের করতে হবে? তোমাকে সি এর ভাগ বের করতে হবে। সি মানে 4, 4 এর অর্থ কত? যাক আমি ভাগটা করে নেই। 26 15 কে 15, 26 15 11 111, 7 15 105, 60
174 গুণ হয়েছে, আমাকে বের করতে হবে সি এর মান। সি এর মান কত ছিল? 4। তাহলে এটাও সেম ভাবে কত গুণ হবে? এটাও 174 গুণ হবে। 4 170 680 আর 16 696। তাহলে সি এর ভাগ কয় টাকা? অপশন নাম্বার ডি 696 টাকা। বিজয় অমলের কাছ থেকে বছরে 5% সরল সুদের হারে কিছু টাকা ধার নেন। 2 বছর পর বিজয় 8,800 টাকা ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করেন। এই 8,800 টাকা ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করেন। এর অর্থ কি? এই যে 8,800 টাকা যে দেওয়া আছে, এটা দেওয়া আছে সুদ প্লাস আসল। তাকে মনে করো বিজয় অমলের কাছ থেকে কিছু টাকা নিল, এবং যখন তাকে সেই টাকাটা পরিশোধ করবে তখন তাকে আসল তো দিতেই হবে, প্লাস তাকে ওই টাকা সুদও দিতে হবে। তো টোটাল লেখা আছে 8,800 টাকা পরিশোধ করলো। তার মানে কি? এর মধ্যে সুদও আছে, এর মধ্যে আসলও আছে। অঙ্কে আসলে দেওয়া নেই, সুদের হার দেওয়া আছে, সময় দেওয়া আছে। তো লেখা ছিল, দেখো কি বিজয় আমাকে কত টাকা সুদ দিয়েছিলেন, সুদটা তোমাকে বের করতে হবে। যাই হোক, আসল সবসময় ধরা হয় কত পার্সেন্ট? আইপিটারে ধরলে হবে, একটু অসুবিধা হবে, এমন ভাবে করে দেখো। আসল সবসময় ধরা হয় 100%। এবার দেখো সুদ কি লেখা আছে। সুদের ব্যাপারে লেখা আছে 5% সরল সুদের হারে 2 বছর। এবার ভাবো, যদি 1 বছরে 5% হয়, 2 বছরে কত হবে? 5 দুগুণ 10 বছর। যদি 1 বছরে 5%, 1 বছরে যদি 5% হয়, তাহলে 2 বছরে কত হবে? 2 বছরে হবে 5 দুগুণ 10%। 5% 1 বছর হলে 2 বছরে 10% হবে। আমার আসলে 100%, সুদ 10%। তাহলে আমার সুদ প্লাস আসল কত পার্সেন্ট হলো? আসলে 100, সুদ 10, সুদে আসলে আমার 110%। তাহলে এবার আবার আগের মতো করব। আমার আর বইয়ের আমার সুদে আসলে কত? আমার সুদে আসলে 110%। বইয়ের সুদে আসলে কত দেওয়া আছে? দেখো 8,800 টাকা। 0 0 0 0 কেটে নিলাম। 11 দিয়ে 88, দেখো 8 গুণ পিছনে একটা 0, 80 গুণ হয়েছে। তোমাকে বের করতে হবে কত টাকা সুদ দিয়েছিলেন। তাহলে সুদ কত ছিল? তোমাকে কিন্তু আসল চাইনি, তোমাকে সুদ বের করতে হবে। সুদ কত ছিল? সুদ ছিল 10%। তাহলে 10%-এর অর্থ এটাও সেম ভাবে 80 গুণ হবে। 8 8, পিছনে 2টা 0। তাহলে সুদ কত টাকা হবে? অপশন নাম্বার সি 800 টাকা। এ বি সি একসঙ্গে একটি ব্যবসা শুরু করেন। বি ব্যবসার মূলধনের 6/1 বিনিয়োগ করেন, যেখানে এ ও সি এর বিনিয়োগ সমান। এ ও সি এর বিনিয়োগ সমান। দেখো লিখলাম আমি এ, লিখলাম আমি বি, লিখলাম আমি সি। সময়ের কোনো উল্লেখ নেই। সময়ের যদি উল্লেখ না থাকে তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হবে। আমরা কি জানি? আমরা জানি মূলধন সমান সমান, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি লাভ সমান সমান মূলধন গুণ সময়। অঙ্কে কোনো সময়ের উল্লেখ নেই, মানে প্রত্যেকের টাকা সমান সময় 1 বছরের জন্য খাটছে, মানে ব্যবসায় নিয়োজিত ছিল, তার জন্য সময় কোনো উল্লেখ নেই। সময় যদি উল্লেখ না থাকে তাহলে মূলধনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়। যাই হোক, মূলধনটা বের করতে হবে। লেখা ছিল বি ব্যবসার মূলধনের এত অংশ বিনিয়োগ করলো, 6/1 বিনিয়োগ করলো, 6/1। আমাকে কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে মোট মূলধন, তাহলে সুবিধা হবে। দেখো মোট মূলধন যদি আমি 6 ধরি, তাহলে বি বিনিয়োগ করবে কয় টাকা? 6/1, তাই তো। মোট মূলধন যদি আমি 6 ধরি, তাহলে নিচে কত? আমি 6টা কই পেলাম? আমি নিচে এই যে 6 যে আছে 1/6, আমি নিচে 6টাকে মোট মূলধন ধরলাম। তুমি 6 না ধরে 6-এর গুণিতকে যে কোনো সংখ্যা, মানে 12, 18, 60, 100 হবে না, 600, মানে 6-এর ঘরের নামতায় থাকা যে কোনো সংখ্যা তুমি ধরতে পারো। আমি মোট মূলধন ধরলাম কয় টাকা? 6 টাকা। তার মধ্যে বি ব্যবসায় দিল কয় টাকা? 1 টাকা। 6/1 বি দিল ব্যবসায় 1 টাকা। এবার বাকি টাকা এ আর সি সমান ভাগে দিল। মনে করো 6 টাকার মধ্যে যদি 1 টাকা বি দিয়ে দেয়, বাকি কয় টাকা থাকলো? 5 টাকা। 5 টাকা এ আর সি সমান ভাবে দিবে। কি বললাম? মোট মূলধন যদি 6 টাকা হয়, 6 টাকার মধ্যে 1 টাকা দিল বি, বাকি থাকলো কয় টাকা? 5 টাকা। 5 টাকা এ আর বি সমান ভাগে দিবে। তার মানে এ দিবে কত টাকা? 2.5 টাকা। সিও দিবে 2.5 টাকা। এই 2.5 হয়ে গেল 5 টাকা। 2.5 5 1 6, মোট মূলধন 6 টাকা হয়ে গেল। দশমিক তুলে
এই দশমিকের পরে এক ঘর আছে, এই জায়গায় দশমিকের পরে এক ঘর আছে, দশমিকের জন্য এই জায়গায় একটা শূন্য নিয়ে নিলাম। কি করলাম দেখো, এই জায়গায় দশমিকের পরে এক ঘর, এই জায়গায় দশমিকের পরে এক ঘর, সমান সমান, তাই দশমিকটা তুলে এই জায়গায় এক ঘর, এই জায়গায় এক ঘর, সব জায়গায় এক ঘর না, তার জন্য আমি একটা এই জায়গায় শূন্য নিয়ে নিলাম। তোমরা কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হয় 5 দিয়ে, 5 দিয়ে কাটলে হয় 5 2, আর এটা কত হয় 5। তুমি যদি মোট মূলধন 12 টাকা ধরতে তাহলে ভালো হতো। মোট মূলধন যদি 12 টাকা ধরতে তাহলে এটা আসতো বি এর ভাগ আসতো 6 ভাগের 1 ভাগ মানে 2 টাকা, আর বাকি 10 টাকা এ আর বি সমান 2 ভাগে ভাগ হয়ে যেত 5 5 করে। যাই হোক, এটাও ঠিক আছে, এটাও সমস্যা নেই। এবার দেখো তোমাকে বের করতে হবে কি বি ও সি এর লভ্যাংশের পার্থক্য কত। তাহলে এক পাশে লিখলাম আমার, এক পাশে লিখলাম বইয়ের। এবার দেখো এই জায়গায় যে সংখ্যাটা দেওয়া ছিল, এটা মোট লভ্যাংশ দেওয়া আছে 33600, 33600 টাকা। আমার মোট লভ্যাংশের অনুপাত যোগফল কত হলো 5 2 5 মানে 12। তাহলে আমার মোট লাভ 12 টাকা, বইয়ের মোট লাভ মানে প্রশ্নের মোট লাভ 33600 টাকা। কত গুণ হলো দেখো, কত গুণ হলো? গুণ না দেখলেও হবে, তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে বি ও সি এর মধ্যে লভ্যাংশের পার্থক্য কত। বি হলো 2 টাকা, সি হলো 3 টাকা, এর মধ্যে পার্থক্য কয় টাকা? এদের মধ্যে পার্থক্য ছিল 2 আর 5 এর মান পার্থক্য 3, তোমাকে 3 এর মান বের করতে হবে। এবার দেখো 12 থেকে তুমি এটার সম্পর্ক বের করতে পারো, বা তোমরা ওই নিয়মে করতে পারো যে 12 মানে যদি এত হয় তাহলে 1 মানে এত, 3 মানে এত, তোমার করে নেবে। দেখো 12 থেকে 3 কয় ভাগ? 4 ভাগ হয়েছে। তাহলে এই দিকেও সেম ভাবে কয় ভাগ হবে? এই দিকেও সেম ভাবে 4 ভাগই হবে। 4 দিয়ে ভাগ করে লিখে দাও। 4 8 32, বাকি থাকে 1 16, 4 4 16 84, 2টা 0, 8400। অপশন নাম্বার এ। বি আর সি এর মধ্যে লভ্যাংশের পার্থক্য কত টাকা? 8400 টাকা। একজন দোকানদার 20টি কলম 1 টাকায় বিক্রি করে 30% লাভ করেন। 1 টাকায় কতগুলি কলম কিনেছিলেন? দেখো অঙ্কটা ভালো করে তোমরা বুঝবে, তোমাদের অনেকে এই অঙ্কে অসুবিধা হয় বা অনেক বড় হয়ে যায় বা উল্টাপাল্টা হয়ে যায়। যে নিয়মটা দেখাবো এই নিয়মে করবে, অনেক সুবিধা হয়ে যাবে। এক পাশে লিখলাম আমি ক্রয় মূল্য, এক পাশে লিখলাম বিক্রয় মূল্য। দেখো লেখা আছে কি 30% লাভ করতে হবে। 30% লাভের অর্থ কি? 30% লাভের অর্থ যদি ক্রয় মূল্য হয় 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 30% লাভ করলে বিক্রয় মূল্য হবে আমার 130 টাকা। 100 টাকা কিনলে তো 30 টাকা আমাকে বেশি বিক্রয় করতে হবে না 30% লাভের জন্য। যাই হোক 0 0 কাটলাম, 10:13। এবার শোনো, এবার না এই যে দাও 20টি কলম, দামে কিন্তু দেওয়া নেই, তোমাকে সংখ্যায় দেওয়া আছে। এই জায়গায় 1 টাকায় দেওয়া আছে, তোমাকে বের করতে হবে 1 টাকায়। তার জন্য 1 টাকার কোনো সমস্যা নেই। তুমি কিনেছিলে 20টি কলম, না তুমি বিক্রি করেছিলে 20টি কলম, তাহলে কয়টা কলম কিনেছিলে তোমাকে সেটা বের করতে হবে। যাই হোক আমি দামের অনুপাত বের করলাম কত? 10:13। তাহলে সংখ্যার অনুপাত, সংখ্যার অনুপাত কি হয়? দামের অনুপাতের উল্টো হয়। সংখ্যার অনুপাত দামের অনুপাতের সংখ্যা বলতে কি যে এই যে 20টি কলম দেওয়া আছে, 20 টাকা কিন্তু একটা কলমের দাম না, 20টি সংখ্যা দেওয়া আছে, দামের অনুপাতের উল্টো হয় সংখ্যার অনুপাত। তোমাদের একটু বুঝিয়ে দিই, দেখো এই জায়গায় মনে করো 10 আছে, এই জায়গায় মনে করো 13 আছে, মানে একটার দাম 10 টাকা, একটার দাম 13 টাকা। তাহলে 10 আর 13 লসাগু কত হয়? 10 আর 13 লসাগু হয় 130 টাকা। এইবার 130 টাকা যদি আমি 130 টাকা আছে তোমার কাছে, তুমি মনে করো 10 টাকাতে আমি কলম কিনবে, তাহলে কয়টা কলম পাবে? তুমি 13টা কলম। বা তোমার কাছে 130 টাকা আছে, তুমি 13 টাকাতে আমি কলম কিনবে, তাহলে কয়টা কলম পাবে? 10টা কলম। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অত মাথা খাওয়ানোর দরকার নেই। জাস্ট তুমি কি করবে, দামের অনুপাতের উল্টো লিখে সংখ্যার অনুপাত। দামের অনুপাত ছিল 10:13, সংখ্যার অনুপাত হয়ে গেল কত? 13:10। উদাহরণ লেখা আছে একজন দোকানদার 20টি কলম বিক্রি করে, আমার বিক্রয় কত? 10, বইয়ের বিক্রয় কত? 20। 10 থেকে 20 মানে কয় গুণ? 2 গুণ। তোমাকে বের করতে হবে কতগুলি কলম কিনেছিলেন, মানে ক্রয় মূল্যটা বের করতে হবে, মানে কতগুলো কিনেছিলেন তোমাকে বের করতে হবে। দেখো এটা যদি 2 গুণ হয়, সেম ভাবে এটাও 2 গুণ হবে। 13 দোকানো 26টি কলম কিনে সে 20টি কলম বিক্রি করেছিল, তাদের 30% লাভ হলো। অপশন নাম্বার ডি। একটি টাকা 5% সরল সুদের হারে 6 গুণ হয়। একটি টাকা 5% সরল সুদের হারে 6 গুণ হয়, সুদের হার কত হলে 12 গুণ হবে। এটা অঙ্ক তোমরা করেছো, কিন্তু এই জায়গায় না সুদের হার দেওয়া ছিল না, বছর দেওয়া থাকতো। অঙ্ক এইভাবে কিরকম করে করতে হয়? শর্টকাটে প্রথমে বছর বা সুদের হার লিখতে হবে বাই
প্রথমে যত রকম গুণ দেওয়া, এটা সহজ সুদের অঙ্ক তো, এটা নিয়ম একটু অন্যরকম। প্রথমে যত গুণ দেওয়া আছে, প্রথমে যত গুণ দেখলাম আমি, কি বলতো, প্রথম গুণ যত গুণ দেওয়া আছে তার থেকে 1 কমিয়ে দিয়ে আমাকে নিচে লিখতে হবে। আর উপরে কি লিখবো, দ্বিতীয় নম্বরে যত গুণ দেওয়া আছে, কি কি বললাম, দ্বিতীয় নম্বরে যত গুণ দেওয়া আছে তার থেকে 1 কমিয়ে দিয়ে উপরে লিখবো। এটার বেসিক মনে করো, যদি 5 বছরে 6 গুণ হয়, মনে করো সুদ, মনে করো আসলে 1 টাকা, তাহলে 6 গুণ হওয়ার অর্থ কি, সুদ বাড়লো 5 টাকা, তাই তো। এবার 5 টাকা সুদ বাড়ে 5% হারে, এইভাবে তোমরা করতে হবে। 12 গুণ মানে কত, 5 টাকা সুদ বাড়ে 5% হারে, 12 গুণ মানে 11 টাকা বাড়বে, তাহলে 11 টাকা সুদ বাড়বে, মানে 11 টাকা সুদ বাড়বে কত পার্সেন্ট হারে, 11 গুণ। আমি তোমাদের বুঝাচ্ছি একটু পরে, দেখো কত বছর ছিল, প্রথমে প্রথমে বছর বা সুদের হার যে কোনো একটা থাকলেই হলো, কত ছিল 5, সুদের হার ছিল 5% গুণ, ওটা পরে নিচে দেখো প্রথম গুণ মাইনাস 1, প্রথম গুণ কত আছে, প্রথমে কত গুণ দেওয়া আছে, 6 গুণ, একবার দিয়ে নিচে লেখা কত হবে 5, তারপরে কি লেখা আছে দেখো উপরে দ্বিতীয় গুণ মাইনাস 1, দ্বিতীয় নম্বরে কত গুণ দেওয়া আছে 12 গুণ, একবার দিলে কত হবে 11, 5 5 ক্যান্সেল আউট, বাকি থাকলো কত পার্সেন্ট, 11% আমাদের সঠিক উত্তর। যদি একটা কনসেপ্ট জানতে চাও তাহলে দেখো, ধরলাম আমি আসল ধরলাম 1 টাকা, তাহলে লেখা আছে উত্তরে তোমাকে পার্সেন্ট বের করতে হবে। দেখো লেখা আছে 5%-এ 6 গুণ হয়। 6 গুণের অর্থ কি, তুমি ব্যাংকে যদি 1 টাকা রেখে দিয়ে আসো, কিছুদিন পরে গিয়ে দেখলে 6 টাকা হয়ে গিয়েছে, তার মানে কি 5 টাকা যে বাড়লো, ওটা কি হিসাবে বাড়লো, 5 টাকা তোমার আসল হিসাবে বাড়লো, তাই তো, মানে সরি 5 টাকা তোমার সুদ হিসাবে বাড়লো। তাহলে কি লিখবো আমি, 5 টাকা সুদ বাড়ে, 5 টাকা সুদ বাড়ে 5% হারে, 5 টাকা সুদ বাড়ে 5% হারে, তাহলে 5 থেকে 5 কয় গুণ, 1 গুণ। তোমাকে কি বের করতে হবে, কত কত পার্সেন্টে 12 গুণ হবে। 12 গুণের অর্থ কি, তুমি মনে করো সেম ভাবে ব্যাংকে 1 টাকা রেখে আসলে, কদিন পরে গিয়ে দেখলে 12 টাকা হয়ে গেল, তার মানে কি কত টাকা বাড়লো, 11 টাকা বাড়লো, তাহলে 11 টাকা সুদ বাড়ে, এটাও সেম ভাবে 1 গুণই হবে, 5 থেকে 5, 5 এর দাম যদি 5 হয়, 11 দাম কত হবে 11%। তুমি যেভাবে করো না কেন উত্তর আসলে আমাদের অপশন নাম্বার ডি 11%। সামনের নিয়মটাও ভালো, ওই নিয়মটাও ভালো, যেটা মনে হয় করে নেবে। 20 জন লোক প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করে একটি কাজ 10 দিনে সম্পূর্ণ করে। যদি 25 জন লোক প্রতিদিন 10 ঘন্টা কাজ করে, তাহলে কাজটা কত দিনে শেষ হবে। সহজ অঙ্ক, M1 D1 এ বসালেই হয়ে যাবে। M1 D1 T1 বাই W কাদের কোনো উল্লেখ নেই, W নেই অঙ্কে, W1 লিখলাম কিন্তু এই অঙ্কে W নেই, যাই হোক। তারপরে M2 D2 T2 বাই W2। প্রথমে M1 কয়জন লোক ছিল, 20 জন লোক, D1 কয়দিন লেগেছে, 10 দিন, কয় ঘন্টা করে কাজ করে, 5 ঘন্টা করে। W1 এর দরকার নেই, W2 এর এই অঙ্কের দরকার নেই, সেম কাজ। এবার দেখো কয়জন লোক, M2 25 জন লোক প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করবে, কয় দিনে কাজটা শেষ হবে। এই 10 কাটলাম আমি, কাটলাম, তুমি 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হয় 5 5 25, 5 দিয়ে 20 কাটলে হয় 4, তাহলে এই পাশে থাকলো, এই পাশে থাকলো 4, এই পাশে থাকলো x, তাহলে x এর ভ্যালু কত বেরোলো আমার 4। উত্তর হবে আমার অপশন নাম্বার এ, 4 দিন। রাম 4,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে এবং 3 মাস পরে 16,000 টাকা দিয়ে শ্যাম ব্যবসা যুক্ত হয়। বছরের শেষের অর্থ কি, 1 বছরের ব্যবসা, তাদের লভ্যাংশের অনুপাত কত। এক পাশে ছিল রাম, আরেক পাশে ছিল শ্যাম, তোমাকে বের করতে হবে লাভের অনুপাত। তো তোমরা লাভের সূত্র কি জানো, তোমরা সবাই জানো লাভের সূত্র কি, লাভের সূত্র মূলধন গুণ সময়, শ্যামের ক্ষেত্রেও তাই, লাভের সূত্র মূলধন গুণ সময়। এবার দেখো রাম টাকা নিল কত, 4,000 টাকা, আমি 4,000 কে 4 কে লিখলাম, রাম টাকা নিল 4,000 টাকা। রামের সময় কত, রাম প্রথম থেকে ব্যবসায় যোগ দিছে বছরের শেষে, তার মানে কি রামের খাটবে 12 মাস, রামের সময় 12 মাস। শ্যামের মূলধন কত টাকা, শ্যামের মূলধন 16,000 টাকা, গুণ দেখো শ্যাম 3 মাস পরে ব্যবসায় যোগ দিল। এবার টোটাল 12 মাসের ব্যবসায় যদি কেউ 3 মাস পরে ব্যবসায় যোগ দেয়, তাহলে তার টাকা কত মাস খাটবে, তার টাকা খাটবে বাকি 9 মাস। ওই 3 মাস তো আর খাটবে না, বাকি খাটবে 9 মাস। আমাকে বের করতে হবে কে কাটলাম, কে মানে 3টা শূন্য, 1000 কাটলাম, 4 দিয়ে 16 কাটলাম, 4 দিয়ে 12 কাটলাম, 3 দিয়ে এটা কাটলাম, 3 সামনে থাকলো 1, কিছু নাই মানে কত থাকলো সামনে 1, পিছনে থাকলো কত 3।
1:3। অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর 1:3। আমরা দেখতে দেখতে অর্ধেক অঙ্ক করে ফেলেছি, বাকি আর অর্ধেক অঙ্ক আছে, ফটাফট শেষ করে ফেলি। প্রভাত 6% হারে 800 টাকা, প্রভাত 6% হারে 800 টাকা, মিঠুন 10% হারে 600 টাকা নেন, কত বছর পরে উভয় ঋণের পরিমাণ সমান হবে? আচ্ছা, ঋণের পরিমাণ সমান মানে কি? ঋণের পরিমাণ সমান হলো আসলও সমান না বা সুদও সমান না। ঋণ মানে কি? ঋণের অর্থ সুদে আসলে দুজনের কি হবে? সমান হবে। ঋণের পরিমাণ সমানের অর্থ কি? দুজনের টাকা সুদে আসলে সমান হবে। দেখো আমি কি লিখবো, এক পাশে লিখবো প্রভাত, আরেক পাশে কি লিখবো, আরেক পাশে লিখবো আমি মিঠুন, তাই তো। তো উভয়ের ঋণের পরিমাণ সমান হবে অর্থ কি? মানে প্রভাতের আসল প্লাস সুদ আর মিঠুনের আসল প্লাস সুদ উভয় কি হবে? উভয় সমান হবে, ঋণের পরিমাণ সমান। তাহলে প্রভাতের আসল কত টাকা দেওয়া ছিল? প্রভাতের আসল দেওয়া ছিল 800 টাকা, প্লাস সুদের সুদ মানে কি? সুদ মানে হলো আই, ইন্টারেস্ট। সুদের সূত্র PTR/100। তাহলে পি কত? 800, টি কত আমি জানি না, টি লিখলাম। উভয়ের সময় সমান, আর কত? সুদের হার 6%, PTR/100 সমান সমান। মিঠুনের ক্ষেত্রে আসল কত? মিঠুনের ক্ষেত্রে আসল 600 টাকা, প্লাস সুদ মানে PTR/100, পি কত? 600 ডট টি কত? উভয় ক্ষেত্রে সময় সমান। তাহলে এই জায়গায় যদি সময় টি হয়, এই জায়গায় সময় হবে টি, PTR। আর কত? 10%/100। 100 দিয়ে 600 কাটলাম 6, 100 দিয়ে 800 কাটলাম 8। কথা করে লেখো 800 প্লাস 6টা 48টি সমান সমান 600 প্লাস 6×10 60টি। তুমি টি এক পাশে আনো, এই পাশে আসে 48টি, এই পাশে 60টি, এক পাশে আনলে বিয়োগ হয়ে যাবে, কত হয়ে যাবে? 12টি সমান সমান 800 600 এক পাশে আনলে বিয়োগ হয়ে যাবে 200। 12টি মানে যদি 200 হয়, তাহলে টি মানে কত হবে? টি এর অর্থ হবে 200/12। 4 দিয়ে কাটো 3, 4 দিয়ে কাটো 50, 50/3 এর অর্থ কি? 16 সমস্ত 2/3 বছর। অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর, 16 সমস্ত 2/3 বছর। তারপরে প্রশ্ন দেখো, একজন ফল বিক্রিতে হবে না, বিক্রেতা হবে, যাই হোক, 100টি আম 500 টাকা দরে 700টি আম কেনেন। আবার 100টি আম 700 টাকা দরে 500টি আম কেনেন। দুই রকম আম কিনলো। কয় রকম আম কিনলো? দুই রকম। এক পাশে ক্রয় করলো, আরেক পাশেও ক্রয় করলো। এবার দেখো, প্রথমে কিনলো কি? 100টি আম 500 টাকা দিয়ে কিনলো। যদি সে 100টি আম 500 টাকা দিয়ে কেনে, তাহলে একটা আমের কিনা দাম কত পড়লো? 100টা আম 500 টাকা, তাহলে একটা আমের দাম কিনা দাম পড়লো কয় টাকা? 5 টাকা। 5 টাকা করে মোট কয়টা আম কিনলো? মোট কিনলো 700টা আম। তাহলে 5 টাকা করে মোট কিনলো 700টি আম। এটা গেল এক পার্ট। আবার দেখো কি লেখা আছে, 100টি আম 700 টাকা দরে। যদি 100টি আম 700 টাকা হয়, তাহলে একটা আমের দাম কয় টাকা পড়লো? একটা আমের দাম পড়লো 60 টাকা। 700/100 60 টাকা। এইভাবে সে কিনলো কতগুলি আম? এইভাবে সে কিনলো 500টি আম। তাহলে 5 টাকা করে 700টি আমের দাম কত? 5 7 35, 3500 টাকা। এইবার 60 টাকা করে 500টি আমের দাম কত? এটাও 5 7 35, 3500 টাকা। এবার দেখো কি লেখা আছে, প্রতি ডজন আম 84 টাকায় বিক্রি করলে লাভের হার কত? লাভে কত লাভ? শতকরা কত লাভ? এবার শুনো, টোটাল আমি কত টাকার কতগুলি আম কিনলাম? টোটাল আমি কতগুলি আম কিনলাম? এদিকে 700টি আম কিনলাম, এদিকে 500টি আম কিনলাম, তাহলে 700 আর 500, টোটাল আমি আম কিনলাম 1200টি আম কিনলাম। তাহলে 1200টি আমের দাম কত পড়লো আমার? এদিকে 3500, এদিকে 3500, 3500 যোগ করলে কত হয়? 7000 টাকা। তাহলে টোটাল 1200টি আমের দাম পড়লো আমার 7000 টাকা। দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে কি লেখো? 12টি আমের দাম পড়লো 70 টাকা। 12টি আমের দাম 70 টাকা। তাহলে আমি ক্রয় মূল্য দেওয়া আছে, আমার বিক্রয় মূল্য দেওয়া আছে। কি দেখো, 12টি আমের প্রতি ডজনের অর্থ কি? 12টি। প্রতি ডজনের অর্থ কি? 12টি। তাহলে 12টি আম আমি কয় টাকায় কিনলাম? 12টি আম আমি কিনলাম 70 টাকায়। 12টি আমের বিক্রি মূল্য কত? বিক্রয় মূল্য কত? 12টি আমের বিক্রয় মূল্য দেওয়া আছে 84 টাকা। এবার দেখো, যদি আমি 70 টাকায় কিনে 84 টাকায় বিক্রি করি, তাহলে আমার লাভ কয় টাকা? আমার লাভ হবে 14 টাকা, তাই তো? তোমাকে লাভের হার বের করতে হবে, শতকরা লাভের হার। তাহলে আমার লাভ কয় টাকা হয়? আমার লাভ হবে 14 টাকা। কয় টাকার উপরে 14 টাকা লাভ? ক্রয় মূল্যের উপরে সবসময় লাভ হয়, মানে বেশিরভাগ ক্ষেত্রে, মানে এই টাইপের অঙ্কে
আমরা যে বের করি দেওয়া না থাকলে, তাহলে ক্রয় মূল্য কত টাকা ছিল 70, তাহলে আমাদের 70 টাকার উপরে লাভ হলো 14 টাকা, পার্সেন্টে আনার জন্য আমাদের কি করতে হবে 100% দিয়ে গুণ করতে হবে। 5 14 70, 5 দিয়ে 100 কাটলে কত হয় 20, সমান সমান অপশন নাম্বার এ 20% আমাদের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখো, এই সেটটা আমি আজকে এখন রাত্রি 9টা বাজে, 9:30 বাজে, এই সেটটা আমি একবার সকালে একবার মানে রেডি করতে যাচ্ছিলাম, তখন আমার এই অঙ্কটা করার পরেই মানে একটু ল্যাপটপের সমস্যা দেখা দিয়েছিল, তার জন্য আমি তখন আর এই সেটটা দিতে পারিনি, ডিলিট করে দিয়েছিলাম ভিডিও, এখন আবার তার জন্য নতুন করে করছি। এই অঙ্ক দেখো, √2 কত আছে √2, আবার আছে √3, তার উপরে আছে 3, আবার আছে √5, তার উপরে আছে 4, আবার আছে √2, তার উপরে আছে 3। এই অঙ্কটা ভালো করে দেখো, তোমাদের হয়তো অনেকের অসুবিধা হয়, তো আজকের পর থেকে আর অসুবিধা হয়তো হবে না। এবার দেখো এই জায়গায় রুটের উপরে কিছু নেই, মানে রুটের উপরে কিছু নেই মানে মনে মনে ধরতে হবে তোমাকে কত আছে 2 আছে, যে কোনো রুটের উপরেই যদি কিছু না থাকে তাহলে কত আছে ওটা ধরতে হয়, ওই জায়গায় 2 আছে। তোমাকে বের করতে হবে কোনটি বৃহত্তম, মানে কোনটি বড়, এইভাবে দেখে বুঝবে না যে কোনটি বড়। দেখো কত ছিল 2, 2 এর পাওয়ারে কত ছিল, এই জায়গায় ছিল 2, এই 2টাকে আমি কি লিখবো 1/2 উল্টিয়ে লিখবো, তাহলে এই জায়গায় কত আছে 3, 3 এর পাওয়ারে আমি কত লিখবো, দেখো এই জায়গায় 3 আছে, এই 3কে আমি লিখবো 1/3। সেমভাবে এই জায়গায় কত আছে 5, 5 এর পাওয়ারে কত আছে দেখো 4, 4কে আমি লিখবো 1/4, শুধু 1/2 দিয়ে লিখলেই হয়ে যায়। এই জায়গায় আছে 2, 2 লিখলাম, তার জায়গায় কত আছে 3, 3 এর অর্থ কি, 3 এর অর্থ 1/3। তোমাকে কি করতে হবে, তোমাকে নিচের সংখ্যাগুলোর লসাগু করতে হবে। নিচের সংখ্যাগুলোর লসাগু করো, কত কত লসাগু 2 3 4 3, তাহলে 2 3 4 3 এর লসাগু কত হয়, লসাগু হবে 12। তো লসাগু যে 12 হলো, তোমাকে কি করতে হবে সবগুলোকেই নিচের সংখ্যা সরানোর জন্য সবগুলোকেই তোমাকে সবগুলো পাওয়ারকেই 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দেখো 2 এর পাওয়ার, 2 দিয়ে 12 কাটলে কত হয় 6, 6 অক্ষে 6। এটা দেখো 3 এর পাওয়ার, 3 দিয়ে 12 কাটলে কত হয় 3 3 4 12, 4 অক্ষে 4। এটা দেখো কত হয় 5 এর পাওয়ার, 4 দিয়ে 12 কাটলে কত হয় 3 4 12 3। এটা 2 এর পাওয়ার, 3 দিয়ে 12 কাটলে কত হয় 3 4 12, 2 এর পাওয়ার 4। তো 2 এর পাওয়ার 6 মানে কি, 2 এর পাওয়ার 6 এর অর্থ 6 বার 2, 6 বার 2 মানে 2 2 2 2 2 2, এরকম করে 6 বার 2 গুণ করতে হবে। তো 3 বার 2 গুণ করলে হয় 8, আবার 3 বার 2 গুণ করলে হয় 8, তাহলে 6 বার 2 গুণ করলে হবে 8 8 64। 4 বার 3 মানে 3 3 3 3, 4 বার উল্টা পাশে উল্টা ভাবে পড়বে, 3 বার 4 না কিন্তু উল্টা পাশে পড়বে, 4 বার 3, 3 3 3 3 গুণ করো হবে 81। এটা কি করতে হবে তোমাকে 3 বার 5, 3 বার 5 5 5 25, 5 25 125, 4 বার 2, 3 বার 2 হয় 8, 4 বার 2 হবে কত 16। তো এই যে 64 81 125 16 তুমি পেলে, তার মধ্যে বড় কোনটা, তার মধ্যে সব থেকে বড় 125। তাহলে 125 মানে কত, এই যে √5 এর উপরে যে 4 দেওয়া ছিল, √5 এর উপরে যে 4 দেওয়া ছিল অপশন নাম্বার এ আমার সব থেকে বড় সংখ্যা। আশা করি বুঝতে পারলে। নেক্সট দেখো 200, দেখো সব জায়গায় এর দেওয়া আছে, তো আমি এর বদলে একবার গুণ দিয়ে লিখলাম, কারণ এর মানে গুণ, আর এর ছাড়া অন্য কোনো চিহ্ন দেওয়া নেই। তাহলে 243 এর 12 ভাগের 5 ভাগ, এর 5 ভাগের 4 ভাগ, এর 3 ভাগের 2 ভাগ, কত কাটাকাটি করলে তোমাদের উত্তর এসে যাবে। 3 দিয়ে 243 কাটবে, 3 81 এ 243, এই 5 5 কাটলাম, এই 4 দিয়ে 12 কাটলে হবে 3 4 12, এই 3 দিয়ে আবার 81 কাটলে কত হবে 3 27 81, নিচে কিছু থাকলো না, উপরে থাকলে কত 27 আর 2, 27 দোকান কত হবে 54, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর 54। সহজ অঙ্ক ছিল। দুটি সংখ্যার অনুপাত 5:7, লসাগু এত, গুণফল কত। দেখো দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:7। তাহলে দেখো এক পাশে লিখবো আমার, এক পাশে লিখবো বইয়ের। দেখো আমি যদি 5 আর 7 লসাগু বের করি, তাহলে কোথাও জল খাইনি,
দেখো কি বললাম, আমার সংখ্যা দেওয়া ছিল, অনুপাত কত দেওয়া ছিল 5:7। তো আমি যদি 5 আর 7-এর লসাগু বের করি, তাহলে 5 আর 7-এর লসাগু কত হবে? আমার লসাগু হবে 5 7। 5 আর 7-এর যদি আমি লসাগু বের করি, আমার লসাগু হবে, সামনে লসাগু লিখলাম, আমার লসাগু হবে 35। 5 7 35, বইয়ের লসাগু দেওয়া আছে 315। আমার লসাগু 35, বইয়ের লসাগু 315। কত গুণ? তোমরা দেখবে 9 গুণ। তাহলে যদি 35 মানে যদি 315 হয়, তাহলে 1 মানে কত? 1-এর অর্থ এটা কয় গুণ হবে? 9 গুণ হবে। 315/35 মানে এটা কত হবে? 9। 35-এর অর্থ যদি 315 হয়, মানে 35টার দাম যদি 315 টাকা হয়, তাহলে একটার দাম কত হবে? 315/35 = 9 টাকা। এবার 1 যদি 9 হয়, তাহলে 5 মানে কত হবে? এটাও 9 গুণ হবে, এটাও 9 গুণ হবে। 1 যদি 9 হয়, 5 মানে 5 নং 45, 7 মানে 7 নং 63। একটা আমি সংখ্যা পেয়ে গেলাম 45, একটা পেয়ে গেলাম আমার 63। তোমাকে উত্তর বের করতে হবে সংখ্যা দুটির গুণফল কত। তুমি গুণ করে দেবে, তোমার উত্তর এসে যাবে। পিছনে 3 5 15, 5 দিয়ে দুটো অপশন আছে, তোমাকে করতে হবে একটু। 63 আর 45 আমি গুণ করব। 5 63 কত হয়? 300, আর এদিকে 15, 315। 4 63 কত হয়? 252। 240 আর 252 যোগ করো। 5 3 8 2, 2 8 3 5, 2 8 3 5, অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। দেখো উত্তর, তোমাকে সংখ্যাটি বের করতে হবে, তাই তো? যখনই দুই অঙ্কের কোনো সংখ্যা দেওয়া হবে, সংখ্যা তোমাকে বের করতে বলবে, তুমি অত কিছু করবে না, তুমি ডাইরেক্ট অপশন টেস্ট করে দেবে। এর থেকে সহজ কোনো পদ্ধতি এই অঙ্কের আর নেই। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। অঙ্ক দুটির সমষ্টি 7। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি হবে 7, তাই তো? 54 27 52। এবার দেখো, একটা অঙ্ক 5, একটা অঙ্ক 4, তাহলে 5 আর 4 যোগ করে কত হয়? 9। তাহলে এটা তো অপশন আগে কাটা গেল, কারণ যোগ করে 7 হতে হবে। এবার দেখো 7 আর 2 যোগ করে কত হবে? 9। এই অপশনে কাটা গেল, তাহলে অপশন নাম্বার একটা ডি দেওয়া আছে, তার মানে এটা হতে পারে। এটা শিওর নয় যে হবে, এটা হতে পারে। এটা 5 আর 2 যোগ করলে কত হবে? 5 আর 2 যোগ করলে হবে 7। এটা হতে পারে, না হলে অপশন নাম্বার ডি হবে, কোনোটি নয়। যাই হোক, সংখ্যাটি থেকে 27 বিয়োগ করলে অঙ্ক স্থান বিনিময় করে। তাহলে সংখ্যাটা কত ছিল? 52। এ থেকে আমি 27 বিয়োগ করব। 12 থেকে 7 গেলে 5, 7-এর 1, 2 1-এ 3, 5 থেকে 3 গেলে 2 25, 5 7 12, 2 হাতের 1 4 5। তারপর সংখ্যা দুই স্থান বিনিময় করলো। স্থান বিনিময় অর্থ কি? আগে ছিল 5-এ 2, এবার হয়ে গেল উল্টা 2-এ 5। আগে ছিল কত? 5-এ 2, এবার হয়ে গেল উল্টা, হয়ে গেল 2-এ 5। স্থান বিনিময় করলো মানে এককের ঘরের অঙ্ক আসলো দশকের জায়গায়, দশকেরটা আসলো এককের জায়গায়। তাহলে আমাদের অপশন নাম্বার কত হবে? অপশন নাম্বার সি 52। 52-এর অঙ্ক দুটি সমষ্টিও 7। আবার 52 থেকে তুমি যদি 27 বিয়োগ করো, তাহলে অঙ্ক দুটি কি হয়? উল্টে যায়, মানে স্থান বিনিময় করে। তো এই অঙ্ক আমাদের হয়ে গেল ওইভাবে। অপশন টেস্টের থেকে সহজ এই অঙ্কে কিছু হবে না যদি সংখ্যা চার্জ করে। এ বি দুজন অংশীদারি 4:3 অনুপাতে ব্যবসাতে মূলধন বিনিয়োগ করে। দেখো, আমি এক পাশে লিখলাম এ, এক পাশে লিখলাম বি। লাভের অনুপাত দেওয়া আছে। তোমরা লাভ মানে কি জানো? তোমরা লাভ জানো মূলধন গুণ সময়। সেম ভাবে বি এরও মূলধন গুণ সময় সমান সমান লাভ, এটাও লাভ। মানে এর ক্ষেত্রেও মূলধন গুণ সময় সমান সমান লাভ, আবার বি এর ক্ষেত্রেও মূলধন গুণ সময় সমান সমান লাভ। তোমাকে জাস্ট সংখ্যাগুলো ভ্যালু পুট করে দিতে হবে। যেরকম এ আর বি এর মূলধন কত ছিল? 4:3। তাহলে এর মূলধন ছিল 4, বি এর মূলধন ছিল কত? 3। গুণ সময় দেখো, দেখো লেখা আছে কি? এ 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়, মানে ব্যবসা শুরু করার 6 মাস পরে ব্যবসা ছেড়ে দেয়। যদি 1 বছরের ব্যবসা হয়, যদি 1 বছরের ব্যবসা হয়, 6 মাস পরে যদি এ ব্যবসা ছেড়ে দেয়, ওর টাকা কয় মাস খাটলো? 6 মাসই তো খাটলো। ব্যবসা কয় মাস করলো? 6 মাসই খাটলো। 6 মাস পরে ছেড়ে দিল মানে কি? 6 মাসই খাটলো ওর টাকাটা। তাহলে এর টাকা খাটলো কয় মাস? 6 মাস। এবার লেখা ছিল, তোমাকে উত্তরে বের করতে হবে বি এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত ছিল। তুমি জানো না, আমি ধরলাম বি এর টাকা এক্স মাসের জন্য নিয়োজিত ছিল। আমি কি ধরলাম? বি এর টাকা এক্স মাসের জন্য নিয়োজিত ছিল। দেখো, এর মূলধন দেওয়া ছিল 4, বি এর মূলধন দেওয়া ছিল 3 লিখলাম। এর টাকা
এ ব্যবসায় মাত্র 6 মাস টাকা খাটালো, তাহলে লিখলাম 6। বি বি এর টাকাটা ব্যবসায় কত মাস খাটলো আমার জানা নেই, আমি ধরলাম কত এক্স। লাভের অনুপাত দেওয়া আছে কত 2:3, মানে 2/3। নিচে নিচে কাটা যায়, 3 3 কাটো, এই 2 দিয়ে এই 6 কাটো হয় কত হয় 3। তো এই পাশে কত থাকলো দেখো, এই পাশে থাকলো উপরে 3 4 12, উপরে থাকলো 3 4 12, নিচে থাকলো এক্স সমান সমান এই পাশে কত থাকলো 1 কিছু নেই মানে 1/1, বন্ধুরা গুণ করো এক্স এর মান, এক্স ওকে এক্স সমান সমান 12 কে 12। তাহলে বি এর টাকা কত মাস ব্যবসায় খাটলো, বি এর টাকা ব্যবসায় খাটলো 12 মাস। 3 12 36, 3 12 36, হ্যাঁ। তারপরটা দেখো আর 3টা অঙ্ক আছে শেষ। একটি খালি চৌবাচ্চাকে 3টি নল 12 10 15 মিনিটে পূর্ণ করে 3টি নল খুলে দেওয়া হলে কতক্ষণে চৌবাচ্চা, সহজ অঙ্ক এটা হয়ে গেছে বেশি। 3টা নল আছে মনে করো এ বি সি, তোমাদের মধ্যে এমন হয়তো কেউই নেই যে অঙ্ক পারবে না। এর সময় লাগে 10 মিনিট, বিশ সময় লাগে 12 মিনিট, সি সময় লাগে 15 মিনিট। 10 12 15 লসাগুটা কত হয় 60, 6 10 60, 5 12 60, 4 15 60। তাহলে আমাকে একসঙ্গে বের করতে হবে এবিসি। তাহলে মোট আমার কয় ইউনিট ভরতে হবে, মোট ভরতে হবে 60 ইউনিট। এবার 1 মিনিটে কত ইউনিট ভরে, 1 মিনিটে ভরে এ 6, বি 5, এ হলো 11 আর সি 4, এ হলো 15। তাহলে 1 মিনিটে ভরে হলো 15 ইউনিট। 15 দিয়ে 60 কাটা কত হয় 4, টোটাল কত সময় লাগবে আমার 4 মিনিট। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। দেব 350 নম্বর এবং বিদ্যা 76 নম্বর একই পরীক্ষার মধ্যে পেয়েছে। যদি বিদ্যা দেবের থেকে 296 নম্বর বেশি পেয়ে থাকে তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর মানে সর্বোচ্চ নম্বর মানে কি ফুল মার্কস, সর্বোচ্চ মানে ফুল মার্কস মানে 100% কত ছিল তোমাকে বের করতে হবে। যাই হোক, একজন ছিল আমাদের বিদ্যা, আরেকজন ছিল আমাদের দেব। বিদ্যা আর দেব দেখো লেখা আছে দেব 350 নম্বর পাইছে। দেব কত পেয়েছে 350 নম্বর, 350 নম্বর, 350 নম্বরটা লিখে নিয়ে বুঝতে সুবিধা হবে। দেব 350 নম্বর এবং বিদ্যা 76 নম্বর পাইছে। বিদ্যা কত নম্বর পেলো, বিদ্যা পেলো, এটা পার্সেন্টেজে দেওয়া আছে 76%, তাই তো। এবার লেখা আছে কি দেখো, বিদ্যা দেবের থেকে 296 নম্বর বেশি পায়। বিদ্যা যে আছে সে দেবের থেকেও 296 নাম্বার বেশি পায়। মানে দেব যে 350 পেলো এটা তো ঠিক আছে, বিদ্যা এই 350-এর থেকেও দেখো কি লেখা আছে, বিদ্যা দেবের থেকে 296 নম্বর বেশি পেয়ে থাকে। তার মানে বিদ্যা কি পেলো, দেবের থেকেও আরো 296 নম্বর বেশি পেলো। তার মানে বিদ্যা বেশি পেলো, বিদ্যা কি পেলো, বিদ্যা পেলো বেশি। তো দেব পেয়েছিল 350, বিদ্যা তার থেকেও 296 নাম্বার আরো বেশি পেলো। যোগ করো কত হয় 350-এ আর এদিকে 300, 650 থেকে 4 কম, 650 থেকে 4 কম মানে 646। তাই তো। এবার দেখো বিদ্যার নম্বর দুটো আমি বিদ্যার নম্বর পেলাম। কিভাবে দুটো নম্বর পেলাম দেখো, একবার দেওয়া ছিল বিদ্যার নম্বর 76%, আরেকবার আমি পেলাম বিদ্যার নম্বর কত 646। তাহলে কি দেখো, একবার পেলাম 76%, এই 76%-এর অর্থ আমি নাম্বারে পেলাম কত 646। কত গুণ 76 দিয়ে 646 একবারে যায়, 6 গুণ হবে হয়তো না, 6 গুণ অনেক বেশি হবে আরো। যাই হোক 6 7 8, 8 গুণও তো হবে না, 6 8 7 56, 9 6 9 54, ওইভাবে হবে না, যোগটা হয়তো ঠিকই আছে 646। যাই হোক 76% মানে 646। তোমাকে বের করতে হবে কি, তোমাকে বের করতে হবে সর্বোচ্চ নম্বর কত ছিল, সর্বোচ্চ নম্বর ছিল 100%। তাহলে 76 মানে যদি অত হয় তাহলে 646/76 গুণ 100। তোমাকে 4 দিয়ে কেটে ছোট করে নাও ভালো হবে, 4 দিয়ে কাটলে হবে 25, 4 দিয়ে কাটলে হবে 19, 4 19 76, 19 দিয়ে কাটো, 19 দিয়ে কাটলে 3 19 57, বাকি থাকলো কত এদিকে 76, 4 19 76, 4। এবার কত থাকলো 34 আর 25 তোমাকে গুণ করতে হবে। 34 25 মানে 17, 5 17 85, 850 গুণ করে দেখবে তোমরা একটু নিজের মতো গুণ করে দেখবে, গুণফল কত হবে 850। 850 আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার সি। দেখো শেষ অঙ্ক আজকের,
একজন ব্যক্তি 250 টাকা করে একটি ক্যালকুলেটর বিক্রি করেন। এই অঙ্ক হয়তো ভুল দেওয়া ছিল, কিছু ভুল দেওয়া ছিল মনে হয়, আগে দেখেছিলাম। এটা হবে, বিক্রির বদলে হবে ক্রয় করেন। এক ব্যক্তি 250 টাকা করে একটি ক্যালকুলেটর ক্রয় করেন এবং 14% লাভ করেন। তাহলে ক্রয় আর বিক্রয়, ক্রয় মূল্য যদি হয় 100%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 14% লাভ। তাহলে বিক্রয় মূল্য হবে, ডিস্টার্ব করছে একটু, বিক্রয় মূল্য হবে 114%। ক্রয় মূল্য যদি হয় 100%, বিক্রয় মূল্য 14% লাভ, বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 114%, তাই তো? এবার দেখো কি লেখা আছে। ক্রয় মূল্য দেওয়া আছে 250 টাকা, কাটাকাটি করে নেই। কাটাকাটি তোমরা না করলেও অসুবিধা নেই, 4 দিয়ে কাটা যায় কি না? 2 দিয়ে কাটা যায়। 2 দিয়ে কাটলে কত হয়? 50, 2 দিয়ে কাটলে হয় 57। তাহলে দেখো, ক্রয় 50, বিক্রয় 57। এবার বইয়ে দেওয়া আছে 250 টাকা করে ক্রয়, তাহলে আমি ক্রয় করলাম 50 টাকা, বইয়ের ক্রয় দেওয়া আছে 250। তাহলে কয় গুণ? 50-এর 5 গুণ। তাহলে এটাও সেম ভাবে কয় গুণ হবে? এটাও সেম ভাবে 5 গুণ হবে। 5 57 কত হয়? 5 7 35 বেড়ে যাবে 285 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত পেলাম আমি? 285 টাকা। একটা বিক্রয় মূল্য 285 টাকা। দেখো কি লেখা আছে, যদি ব্যক্তি, এটা একটি ক্যালকুলেটর, কি এটা? একটি ক্যালকুলেটর, স্পেলিং মিস্টেক হলে বলো, ক্যালকুলেটর। যাই হোক, ওই ব্যক্তি দিনে 60টি ক্যালকুলেটর বিক্রি করে। তাহলে যদি একটির দাম হয় 285 টাকা, তাহলে দিনে কত টাকার বিক্রি করে? একটির দাম যদি হয় 285 টাকা, তাহলে দিনে একদিনে বিক্রি করে 60টি। তাহলে একটার দাম যদি হয় 285 টাকা, তাহলে একদিনে বিক্রি করে কয়টা? 60টি। তাহলে একদিনের মোট এত টাকা বিক্রি হলো, তাই তো? একদিনে মোট এত টাকা বিক্রি হলো। এবার কি লেখা আছে, তাহলে 19 দিনে কত টাকা লাভ করবেন? 19 দিনে কত টাকা লাভ করবেন? যাই হোক, এটা আমি লাভেরটা দিয়ে করি একবারে। একটা ক্যালকুলেটরে, মানে একদিনে লাভ, একটা ক্যালকুলেটরে লাভ কয় টাকা হয়? একটা ক্যালকুলেটর আমি কিনি 250 টাকায়, বিক্রয় করি 285 টাকা। তাহলে একটা ক্যালকুলেটরের লাভ কত হয়? একটা ক্যালকুলেটরের লাভ হয় 35 টাকা। তাহলে একটা ক্যালকুলেটরের লাভ হলো কয় টাকা? একটা ক্যালকুলেটরের লাভ হলো 35 টাকা। এইভাবে দিনে আমি কয়টা ক্যালকুলেটর বিক্রি করি? দিনে বিক্রি করি 60টি ক্যালকুলেটর, তাই তো? একটা ক্যালকুলেটর আমি কিনলাম 250 টাকায়, বিক্রি করলাম 285 টাকায়, তাই না? তাহলে একটা ক্যালকুলেটর বিক্রি করে আমার লাভ কয় টাকা হলো? 35 টাকা। এবার একটাতে যদি আমার লাভ 35 টাকা হয়, আর আমি যদি একদিনে 60টা বিক্রি করি, তাহলে আমার একদিনে লাভ কত হবে? 7 35, 7 35 গুণ করলে কত হয়? 210 আর 35, 37-এ 210 আর 35, 245 টাকা একদিনে লাভ। টোটাল লেখা আছে কি দেখো, 19 দিনে কত টাকা লাভ হবে? 19 দিনে লাভ বের করতে হবে। এবার একদিনে যদি 245 টাকা লাভ হয়, তাহলে 19 দিনে কি হবে? আর অনেক বেশি লাভ হবে, তাই তো? তাহলে আমাকে বের করতে হবে 19 দিনে লাভ। 19 দিনের লাভ। একদিনে যদি 245 টাকা লাভ হয়, তাহলে 19 দিনে লাভ হবে কত? 19 দিনের লাভ হবে 245 গুণ 19। একদিনের লাভ 245 টাকা, 19 দিনের লাভ 245 গুণ 19, 245 আর 19 গুণ করে হয়ে যাবে 245 আর 19, 20 দিয়ে গুণ করে 45 বাদ দিলেও তো হয়ে যায়। করি 5 নং 45-এ 5 হাতের, 5 নং 45-এ 5 হাতের 4, 4 নং 36, 4 40-এ 0 হাতের 4, 9 2 18 4 22, এক ঘর কাটলে 2 4 5 5 5 6 4, 4 6 5 5, 4 6, ভুল করলাম কি? 200। 5 নং 45-এ 5 হাতের 1, সরি হাতের 5 নং 45-এ 5 হাতের 4, 4 নং 36, 4 40-এ 0 হাতের 4, 9 2 18 4 22, এদিকে 245, 5 5 6 4, 4 6 5 5 কত টাকা হলো আমার? 4 6 5 5 টাকা। 4 6 5, তাহলে 19 দিনে আমার মোট কত টাকা লাভ হবে? 4 6 5 5 টাকা।
4 6 5 5 4 একটাও নেই, তাহলে অপশন আমার ডি হবে, কোনটি নয়। উত্তর কত হবে আমার 4 6 5 5 টাকা আমার লাভ হবে। এই হলো আজকে সেট, শেষ হয়ে গেল 20টা অঙ্কের সেট। তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ সেটটা দেখলে। বাকি যারা যারা আমাকে ভিডিওটা বানাতে সাহায্য কোনো না কোনোভাবে সাহায্য করেছে তাদেরকে আমি জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের সেটে। থ্যাংক ইউ।